হ্যাঁ, ওকে। দেখো, আমরা চ্যাপ্টার 6 এর উপর আমাদের আজকে লেকচার নাম্বার 2, ঠিক আছে? তো আমরা আজকে বেসিক্যালি মোল, চ্যাপ্টার 6 এর মোল এবং রাসায়নিক গণনার মোলার দ্রবণ এবং মোলারিটি, এই পার্টটুকু আজকে আমরা নিয়ে আলোচনা করার চেষ্টা করব, ঠিক আছে? তো দেখো, মোলার দ্রবণ এবং মোলারিটি, ওকে, এই পার্টটুকু আমরা আলোচনা করি। সবার আগে মোলার দ্রবণ পড়তে গেলে আমার জানা দরকার দ্রবণ, ঠিক আছে? তবে কি কেউ বলতে পারবে দ্রবণ জিনিসটা কি? কেউ জানো? জানো কেউ? স্যার ধ্রুব প্লাস দ্রবণ, দ্রবণ দ্রাব আর দ্রাবকের মিশ্রণে গঠিত। মানে হ্যাঁ, মানে আমরা এক কথায় বলতে পারি দুই বা ততোধিক বস্তুর মিশ্রণ, ঠিক আছে? দুই বা ততোধিক বস্তুর সমসত্ব মিশ্রণকে দ্রবণ বলে। মনে রাখবা, দ্রবণ হতে হলে অবশ্যই সমসত্ব মিশ্রণ হতে হবে। তো নরমালি আমরা জানি মিশ্রণ দুই ধরনের, একটা হলো সমসত্ব মিশ্রণ আর একটা হলো অসমসত্ব মিশ্রণ। তো অসমসত্ব মিশ্রণে বস্তুর আলাদা অস্তিত্ব বোঝা যায়, কিন্তু সমসত্ব মিশ্রণে কিন্তু বস্তু এবং দ্রাবকের তোমার কি দ্রাবকের ভিতরে বস্তুর কোনো আলাদা অস্তিত্ব বোঝা যায় না, এটা আমরা জানি। আসসালামু আর আলাইকুম অসমসত্ব ওয়া মিশ্রণে রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমসত্ব মিশ্রণে তোমার কি হয়, উপাদানগুলো দেখা যায়, কিন্তু অসমসত্ব মিশ্রণে কিন্তু সমসত্ব মিশ্রণে কিন্তু উপাদানগুলো কখনোই দেখা যায় না। যেমন যদি লবণ পানির দ্রবণ বা চিনি দ্রবণ, তুমি এখানে কখনোই চিনিটাকে দেখতে পাবে না, ঠিক আছে? আর অসমসত্ব মিশ্রণ হলো কি বালু চিনির মিশ্রণ, এখানে তুমি বালু এবং চিনি দুটোকে আলাদাভাবে দেখতে পাবে। তো মনে রাখবা, আসলে সমসত্ব মিশ্রণকেই বলা হয় দ্রবণ। সমসত্ব মিশ্রণকেই বলা হয় দ্রবণ। আর দ্রবণ মানে এখানে থাকবে দুইটা জিনিস, একটা হলো দ্রাবক এবং আরেকজন হলো দ্রব। সবাই জানো, দ্রবণ মানেই হলো এখানে দুইজনের মিশ্রণ থাকবে। এক, দ্রবণ মানে হলো দ্রাবক প্লাস দ্রব, এখানে কি দুইজন থাকবে, ঠিক আছে? এই জন্য বলা হচ্ছে দুই বা ততোধিক বস্তুর সমসত্ব মিশ্রণকে আসলে বলা হয় দ্রবণ। তো আমরা দ্রবণ, দ্রাবক, দ্রব এগুলো আসলে ছোট ক্লাসে শিখছি। তো আমরা যেটা আজকে পড়তে যাব, মোলার দ্রবণ। আসলে এটাও এক ধরনের দ্রবণ, ঠিক আছে? তো আমরা জানি দ্রবণ হতে গেলে এখানে দ্রাবক দ্রব দুইজনই লাগবে। একটা জিনিস মনে রাখবা, মোলার দ্রবণের ক্ষেত্রে যদি আমরা মোলার দ্রবণ পড়তে চাই, তাহলে মোলার দ্রবণের ক্ষেত্রে মনে রাখবা, আমরা অবশ্য ছোট ক্লাসে নিচের ক্লাসগুলোতে আমরা দ্রাবক হিসেবে সব ক্ষেত্রে পানিটাই ব্যবহার করি। তো মনে রাখো, আমরা এখানে যে দ্রবণটা পড়ছি, মনে রাখবা যে আমরা এখানে দ্রবণ প্রস্তুতের ক্ষেত্রে যে দ্রাবকটা ব্যবহার করব, মনে রাখবা দ্রাবক হিসেবে আমরা এখানে পানিটাকেই ব্যবহার করব, ঠিক আছে? এই জন্য আমি পানিটাকে আমি এখানে বারবার হাইলাইটস করব, ঠিক আছে? দ্রাবক হিসেবে আমরা পানিটা ইউজ করব। তো মনে রাখবা, মোলার দ্রবণের ক্ষেত্রে এই যে দ্রাবকটা, মনে রাখবা 1000 মিলিলিটার, অথবা দ্রাবকের পরিমাণটা হবে 1000 মিলিলিটার অথবা 1 লিটার, ঠিক আছে? আর দ্রবটা থাকবে হলো মোল এককে। দ্রব থাকবে কোন এককে? মোল এককে। তাহলে মোলার দ্রবণের ক্ষেত্রে মনে রাখবা যে দ্রাবক থাকবে মিলিলিটারে, যদি মিলিলিটারে থাকে তাহলে 1000 মিলিলিটার, লিটারে থাকলে 1 লিটার। আর দ্রব থাকবে মোল এককে, ঠিক আছে? দ্রব থাকবে কি? মোল এককে। তাহলে মোলার দ্রবণে যদি আমি সংজ্ঞায়িত করি, মোলার দ্রবণকে যদি আমি সংজ্ঞায়িত করি, তাহলে সংখ্যাটা এইরকম হবে যে স্থির তাপমাত্রায় কোন দ্রবণের প্রতি লিটারে যদি 1 মোল দ্রব দ্রবীভূত থাকে, তাহলে এই ধরনের দ্রবণকে বলে মোলার দ্রবণ। কি বললাম? স্থির তাপমাত্রায় কোন দ্রবণের প্রতি লিটারে বা 1 লিটার দ্রাবকে কোন পদার্থের যদি 1 মোল দ্রব দ্রবীভূত থাকে, তাহলে যে দ্রবণ সৃষ্টি হয় এটাকে বলে মোলার দ্রবণ। আমার কথা ক্লিয়ার? যে স্থির তাপমাত্রায় 1000 মিলিলিটার বা 1 লিটার দ্রাবকে কোন পদার্থের যদি 1 মোল দ্রবীভূত থাকে, ওই দ্রবণটাকে বলে মোলার দ্রবণ। ওকে। আবার এর আরেকটা সংজ্ঞা আছে, যে স্থির উষ্ণতায় কোন দ্রবণের প্রতি লিটারে যদি 1 মোল দ্রব দ্রবীভূত থাকে, তাহলে সেটাকে বলে মোলার দ্রবণ। যদি আমি একটু উদাহরণ দিই তাহলে বুঝতে পারবা। যেমন দেখো, আমি 1000 মিলিলিটার পানি নিয়ে ফেললাম, পানি নিলাম,
দেখো এর আণবিক ভর কত যেন 106। সোডিয়াম কার্বনেটের আণবিক ভর কত 106। তাহলে 1 মোল সোডিয়াম কার্বনেট সমান কত গ্রাম 106 গ্রাম। কথা কথা ঠিক না ঠিক? ঠিক কিনা? তাহলে Yes, sir. 1 মোল সোডিয়াম কার্বনেট মানে 106 গ্রাম। এখন আমি কি করব, পাত্রে 1000 মিলিলিটার 1000 মিলিলিটার পানি নিয়ে তাতে যদি 106 গ্রাম সোডিয়াম কার্বনেট যোগ করে দিই, তাহলে এটা হয়ে গেল কি Na2CO3 এর মোলার দ্রবণ। আমার কথাটা কি এখন ক্লিয়ার হয়েছে? মোলার দ্রবণটা ক্লিয়ার, সবার ক্লিয়ার হয়েছে? স্যার তাহলে 1000 আরেকবার একটু 1000 বলেন স্যার। হ্যাঁ, আমি বললাম যে প্রত্যেকটা দ্রবণে কি কি থাকে, দ্রাবক আর দ্রব। ঠিক আছে, মোলার দ্রবণের ক্ষেত্রে দ্রাবক হবে 1000 মিলিলিটার অথবা 1 লিটার, আর দ্রব হবে মোল এককে। এখন আমি যার মোলার দ্রবণ প্রস্তুত করব 1000 মিলিলিটারে যদি ওই পদার্থের 1 মোল যোগ করি, তাহলে যে দ্রবণটা তৈরি হবে ওটাই হলো মোলার দ্রবণ। বোর্ডে আমি যেটা দেখাইছি, আমি সোডিয়াম কার্বনেটের মোলার দ্রবণ তৈরি করছি। 1 মোল সোডিয়াম কার্বনেট কত 106 গ্রাম। তাহলে 1000 মিলিলিটার পানিতে যদি আমি 106 গ্রাম সোডিয়াম কার্বনেট ছেড়ে দিই বা দ্রবীভূত করি, তাহলে যে দ্রবণটা হবে এটাই হলো সোডিয়াম কার্বনেটের মোলার দ্রবণ। কথাটা ক্লিয়ার? এখন কি ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তাহলে দেখো আমরা 1000 মিলিলিটার পানিতে বলো। স্যার এখানে যদি 1000 মিলির জায়গায় স্যার 2000 মিলি মিশানো হয় H2O স্যার, তাহলে এখানে কি হবে? আচ্ছা, আমি সব বলবো, শুধু চুপ করে শুনে যাও, দেখো সব উত্তর পেয়ে যাবা। আমি তোমাদের কাছ থেকে এগুলোর উত্তর নেব। এটা এইটুক বুঝেছো কিনা? স্যার এতটুকু বুঝছি। আচ্ছা, এখন যদি বলো আমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ প্রস্তুত করতে চাই, আমি এখন প্রস্তুত করলাম সোডিয়াম কার্বনেটের। এখন আমি মনে করো আমার সোডিয়াম কার্বনেট নাই, আমি এখন সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ প্রস্তুত করব NaOH এর। তাহলে তোমাকে কি করতে হবে, আগে 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড ইকুয়াল টু কত গ্রাম জানতে হবে। এর আণবিক ভর কত 40। এটা হলো 23 যোগ 16 যোগ 1 কত হয়? সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর হলো 23। তাহলে 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড মানে কত গ্রাম 40 গ্রাম। তাহলে আমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের মোলার দ্রবণ প্রস্তুত করতে চাই, তাহলে এখানে কি নিতে হবে 1000 মিলিলিটার পানি নিয়ে তার ভিতরে কি করতে হবে 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করতে হবে। তাহলে হয়ে যাবে কি সোডিয়াম হাইড্রোক্সাইডের মোলার দ্রবণ। এখন সবার ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, এখন মনে করো আর আরেকটা জিনিস মনে রাখবা মোলারিটিকে এরকম এম দ্বারা প্রকাশ করা। হ্যাঁ, যেমন আমার এখানে কি হলো, আমি 1 লিটারে 1 মোল দিলাম। মনে রাখবা এই ধরনের দ্রবণকে বলে 1 মোলার দ্রবণ। হ্যাঁ, 1 মোলার 1 এম NaOH। কথাটা কি বুঝছো? এই দ্রবণটাকে আমরা মনে রাখবা এইভাবে লিখি। হ্যাঁ, 1 মোল NaOH অথবা 1 মোল সোডিয়াম কার্বনেট। ওকে, এই ওয়ানটা না, এই ওয়ানটা কি নির্দেশ করে বলো? স্যার এমটা কি বুঝালেন? এমটা আলটিমেটলি দ্রবণটার ঘনমাত্রা বা মোলারিটি বলে, এটাকে বলে মোলারিটি, দ্রবণের মোলারিটি। ক্যাপিটাল এম মানে দ্রবণের মোলারিটি। এই 1 এম সোডিয়াম হাইড্রোক্সাইড এর অর্থ হলো এটা হলো 1 মোলার দ্রবণ। তার মানে তুমি 1 লিটারে 1 মোল দিয়েছো। এই ওয়ানটা হলো ওইটা প্রকাশ করে যে তুমি 1 লিটারে 1 মোল দিয়েছো, এই জন্য এই দ্রবণটার নাম হলো 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা 1 মোলার সোডিয়াম কার্বনেট। যেহেতু তুমি কয় মোল দিয়েছো 1 মোল না, এই জন্য এটা বোঝানোর জন্য আমরা একটা সামনে লিখে দিই। আর এমটা হলো ঘনমাত্রা, এম মানে হলো মোল পার লিটার, প্রতি লিটারে কতটুকু আছে। ক্যাপিটাল যে এম লিখছি না, ক্যাপিটাল যে এমটা লিখছি, এই এমটার মানে হলো মোল পার লিটার। এটা হলো মোল পার লিটার সমান সমান ক্যাপিটাল এম। ঠিক আছে? তাহলে তুমি প্রতি লিটারে কয় মোল দিয়েছো 1 মোল, এই জন্য এটাকে বলে 1 এম সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন। কথা ক্লিয়ার? অথবা 1 এম
সোডিয়াম কার্বনেট সলিউশন। তাহলে ক্যাপিটাল এম মানে হলো মোলারিটি বা মোল পার লিটার, মানে প্রতি লিটারে কত মোল দিলে। তো আমি প্রতি লিটারে 1 মোল দিচ্ছি, এই জন্য 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড বা 1 মোলার সোডিয়াম কার্বনেট সলিউশন। ওকে, এখন দেখো, মনে করো আবার আমি ল্যাবরেটরিতে আমি মনে করো যে একটা মোলার দ্রবণ প্রস্তুত করব, আমার লাগবে খুবই অল্প, বুঝছো, আমার 1000 মিলিলিটার এত দ্রবণ লাগবে না। তাহলে তো আমি বেশি তৈরি করে নষ্ট করে তো আমার কোনো লাভ নেই, তাই না? কথাটা কি বুঝছো? মনে করো আমার ল্যাবরেটরিতে 500 মিলিলিটার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ লাগবে, তাহলে আমার 1000 মিলিলিটার তৈরি করার দরকার আছে? বুঝছো? মনে করো যে আমার 500 মিলিলিটার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ লাগবে, ঠিক আছে? তো মনে করো যে আমি তো 1000 মিলিলিটার আমার দরকার নেই, তাহলে আমি তো তৈরি করব না। এখন আমি 500 মিলিলিটার কিভাবে তৈরি করব? 500 মিলিলিটার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ। আচ্ছা তোমরা আমাকে বলো তো, আমি যদি 500 মিলিলিটার পানিতে 20 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দিই, আচ্ছা এটা কি মোলার দ্রবণ? সোডিয়াম হাইড্রোক্সাইডের মোলার দ্রবণ বলা যাবে? সোডিয়াম হাইড্রোক্সাইডের 1 মোলার দ্রবণ বলা যাবে? 1 মোলার? না স্যার, না। না স্যার। আমি কি এটা 1 মোলার NaOH সলিউশন লিখতে পারবো? না স্যার। নো স্যার। পারবো না। 1000 এ যদি 40 থাকে কি তুমি 1 পারবো। সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন বলছো? যদি 1000 এ 40 থাকে তুমি কি বলছো? 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ। তাহলে 500 মিলিলিটারে যদি 20 গ্রাম থাকে, এটা কি 1 মোলার সলিউশন বলা যাবে? বা দ্রবণটা মোলারিটি 1 বলা যাবে? যাবে কি? ইয়েস স্যার। Yes, স্যার যাবে। হ্যাঁ, অর্থাৎ আনুপাতিক হার যদি 1 হয়, 1:1 হয়, তাহলে বলা যাবে। আনুপাতিক হারটা যদি সমান থাকে তাহলে অবশ্যই বলা যাবে। তার মানে 500 মিলিলিটারে যদি তুমি 20 গ্রাম দাও, এটাও কিন্তু দ্রবণটার ঘনমাত্রাও কিন্তু 1 মোলার হবে। কথাটা কি বুঝছো? জি স্যার। 1000 এ 40 আর 1000 এ 40 আর 520 একই কথা না? একই কথা না? এই দেখো 1000:40 ইজ ইকুয়াল টু 500:20, একই কথা। এটাকেও কিন্তু তুমি সোডিয়াম হাইড্রোক্সাইডের কি 1 মোলার দ্রবণ বলতে পারবা। আচ্ছা এটা গেল। এবার এসো, যদি 1 লিটারে 1000 মিলিলিটারে 1 মোল না দিয়ে আমি যদি 2 মোল দিই, তাহলে কি মোল? তাহলে এটা কত হবে? মনে করো কি বলবো এই দ্রবণটাকে? আমি কি বলবো? 2 মোলার। হ্যাঁ 2 মোলার দ্রবণ, 2 মোলার দ্রবণ। হ্যাঁ 1 লিটারে 1 মোল থাকলে, 1 লিটারে 1 থাকলে ওটাকে 1 মোলার দ্রবণ বা শুধু মোলার দ্রবণ বলা যায়। কিন্তু 1 লিটারে যদি 1 এর অধিক হয়, 1 লিটারে মোল সংখ্যা যদি 1 এর অধিক হয়, ওটাকে তখন নাম ধরে বলতে হবে 2 মোলার, 10 মোলার, 5 মোলার সলিউশন। কিন্তু 1 লিটারে যদি 1 মোল থাকে, ওটাকে তুমি 1 মোলার না বললেও কোনো সমস্যা নাই, মোলার সলিউশন বললেই বুঝাবে যে এটাই 1 লিটারে 1 মোলই আছে। কথাটা ক্লিয়ার? যদি 1 লিটারে 1 মোল দাও, এটাকে শুধু মোলার সলিউশন বলা যাবে বা 1 মোলার সলিউশন বলা যাবে। কিন্তু যদি 1 লিটারে মোল সংখ্যা 1 এর অধিক হয়, 2 বা 3 বা 5, সেক্ষেত্রে কিন্তু তুমি মোলার দ্রবণ বলতে পারবে না। সেক্ষেত্রে বলার সময় তোমার মোল সংখ্যাটা আগে বলতে হবে, 2 মোলার, 5 মোলার, 10 মোলার, ঠিক আছে? কিন্তু 1 লিটারে 1 মোল থাকলে ওটা মোলার দ্রবণও বলতে পারবা, মোলার দ্রবণও বলতে পারবা। সবার কি ক্লিয়ার মোলার দ্রবণটা এখন? আচ্ছা এবার বলো তো, 10 লিটার পানি নিয়ে এর ভিতরে 10 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড দিলাম, এই দ্রবণটা কি 1 মোলার দ্রবণ বলা যাবে? Yes, sir যাবে। থ্যাংক ইউ। 10 লিটারে 10 মোল, 1 লিটারে 1 মোল, তাহলে এটাও কিন্তু মোলার দ্রবণ। এই তো বুঝে গেছো। তাহলে যদি 1 লিটারে 10 মোল দিই, তাহলে কয় মোলার দ্রবণ? 10 মোলার। 10 মোলার। ওকে থ্যাংক ইউ। তো আমরা মূলত দ্রবণ হিসেবে দ্রবণ এখানে
আমরা যখন দ্রবণ তৈরি করব, তোমরা মনে রাখবা যে আমরা দ্রবণ হিসেবে পানিটাই ব্যবহার করব। তো মনে রাখবা যে সমস্ত দ্রবণ তৈরিতে পানি ব্যবহার করা হয়, এই ধরনের দ্রবণকে কি দ্রবণ বলে তোমরা জানো? জলীয় দ্রবণ। জলীয় দ্রবণ, ঠিক বলেছো, জলীয় দ্রবণ বলে। আর যদি দ্রবণে দ্রাবক এবং দ্রাবকের নির্দিষ্ট পরিমাণের ভিতরে যদি দ্রব্যের পরিমাণ বেশি থাকে, হ্যাঁ, একটা নির্দিষ্ট পরিমাণ দ্রাবকের ভিতরে যদি দ্রব্যের পরিমাণ বেশি থাকে, তখন সেটাকে কি দ্রবণ বলে? গাঢ় দ্রবণ। আর একটা নির্দিষ্ট দ্রাবকের ভিতরে যদি অপেক্ষাকৃত কম পরিমাণ দ্রব্য থাকে, এটাকে আমরা বলি ডাইলুট বা লঘু দ্রবণ। তোমরা তো ভালোই জানো। তো দেখো, তাহলে মোলার দ্রবণ। এবার এসো মোলারিটি। মোলার দ্রবণ শিখলাম। এক লিটার পানিতে 10 মোল দিলে স্যার এটা কি হয় স্যার, বুঝলাম না। 1 লিটারে 10 মোল, ওটা হলো 10 মোলার দ্রবণ। ওটা হলো 10 মোল, যেহেতু 1 লিটারে 2 মোল থাকলে, হ্যাঁ, প্রতি লিটারে 1 মোল থাকলে সেটাই কেবল মোলার দ্রবণ। ঠিক আছে? প্রতি লিটারে 1 মোল থাকলে সেটা কেবল মোলার দ্রবণ বলা যায়। কিন্তু 1-এর অধিক হলে তখন সেটাকে নাম ধরে বলতে হয়, 2 মোলার, 5 মোলার, 10 মোলার। ঠিক আছে? 1 লিটারে 1 মোল থাকলে সেটাকে মোলার দ্রবণও বলা যায়, 1 মোলারও বলা যায়। কিন্তু 1-এর অধিক হলে সেটা নাম ধরে বলতে হবে, কত মোলার, 2 না 5। আচ্ছা, তোমরা একটা প্রশ্ন কেউ করনি যে মোলার দ্রবণের যখন আমি সংজ্ঞা পড়াচ্ছিলাম, একটা কথা তোমাদের বলেছি, তোমরা কেউ প্রশ্ন করো নাই যে স্থির তাপমাত্রায় 1 লিটার দ্রাবকে কোন দ্রবের যদি 1 মোল দ্রবীভূত থাকে সেটাকে আমরা বললাম মোলার দ্রবণ। অথবা স্থির তাপমাত্রায় কোন দ্রবণের প্রতি লিটারে যদি 1 মোল দ্রব্য দ্রবীভূত থাকে সেটাকে বলে মোলার দ্রবণ। দুটো সংখ্যা আমি বললাম। কিন্তু দেখো, মোলার দ্রবণ বিবেচনায় আমরা স্থির তাপমাত্রা কেন বিবেচনা করি? খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, তোমরা কেউ প্রশ্ন করো নাই। কেউ কি বলতে পারবা দ্রবণের মোলারিটি বা মোলার দ্রবণ স্থির তাপমাত্রায় আমরা কেন বিবেচনা করি? কথাটা বুঝো নাই? আমরা এখানে স্থির তাপমাত্রা কেন বললাম? সহজে মিশতে পারবে সেই জন্য। না 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 না, আচ্ছা, এটা আমি পরে বলছি। মোলারিটির আলোচনা করে নি, তারপরে বলছি। আচ্ছা দেখো, আর একটা কোশ্চেন ছিল স্যার। বলো স্যার, যদি 2 লিটার পানিতে 1 মোলার দ্রবণ থাকে তাহলে স্যার কি বলবে? আচ্ছা, ওটা আমরা হিসাব করে বের করব। তখন ওর ঘনমাত্রাটা কত হয় তখন আমরা হিসাব করে বের করবো। একটা সূত্র আছে, তোমাদের আমি দেখাচ্ছি। তখন ওটা এখন তোমাকে হিসাব করে বের করতে হবে ওখানে কত মোল দ্রবীভূত আছে। যত মোল দ্রবীভূত থাকবে ওই দ্রবণটার মোলারিটি তত হবে। ওটা আমি পরে শিখাচ্ছি। দেখো, এটা শিখাই নেই, সব শিখাই দেবো। দেখো, মোলারিটি জিনিসটা কি? মোলার দ্রবণ তো শিখলে, তাহলে মোলারিটি জিনিসটা কি মনে রাখবা। মোলারিটি হলো স্থির তাপমাত্রায় কোন দ্রবণের প্রতি লিটারে যত মোল দ্রব্য দ্রবীভূত থাকে ওই মোল সংখ্যাকে বলা হয় ওই দ্রবণের মোলারিটি। তার মানে মোলার দ্রবণের সাথে মোলারিটির একটা ছোট্ট পার্থক্য আছে। পার্থক্যটা মনে রাখবা। হ্যাঁ, মোলারিটির সংজ্ঞাটা স্যার আলাদা। সব মোলার দ্রবণ আর মোলারিটির সংখ্যা এক। মোলার দ্রবণের ক্ষেত্রে প্রতি লিটারে কয় মোল বলছো? 1 মোল। শুধু একের জায়গায় যত মোল লিখো, আর সব ঠিকঠাক। স্থির তাপমাত্রায় কোন দ্রবণের প্রতি লিটারে যত মোল দ্রব্য দ্রবীভূত থাকে সেটাকে বলা হয় ওই দ্রবণের মোলারিটি। শুধু একের জায়গায় দুইয়ের জায়গায় শুধুমাত্র যত মোল লিখতে হবে। আমার কথা ক্লিয়ার? স্থির তাপমাত্রায় কোন দ্রবণের প্রতি লিটারে যত মোল দ্রব্য দ্রবীভূত থাকবে সেটাকেই বলা হয় ওই দ্রবণের মোলারিটি। তার মানে মোলারিটির ক্ষেত্রে 1 লিটারে যত মোল দ্রবীভূত থাকবে সেটাই তার মোলারিটি। থাকতে পারে 1 লিটারে 1 মোল, তাহলে ওই দ্রবণের মোলারিটি 1। যদি 1 লিটারে 10 মোল থাকে তাহলে ওই দ্রবণের মোলারিটি 10। যদি 1 লিটারে 0.25 মোল থাকে তাহলে ওই দ্রবণের মোলারিটি 0.25। দ্যাট ইজ, ক্ষেত্রে 1 লিটারে কত মোল দ্রবীভূত থাকবে, যত মোল দ্রবীভূত থাকবে সেটাই তার মোলারিটি হবে। কিন্তু মোলার দ্রবণের ক্ষেত্রে 1 লিটারে 1 মোল দ্রব্যই থাকতে হবে। কথা ক্লিয়ার? আচ্ছা, দেখো, যেমন দেখো 0.25 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ, এটাকে তুমি মোলার দ্রবণ বলতে পারবা? হ্যাঁ স্যার। জীবন বলতে পারবা না, কারণ
এর অর্থ হলো 1 লিটারে কত মোল আছে? 0.25 মোল। 0.25 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড মানে কি 1 লিটারে কয় মোল? 0.25 মোল। তাহলে 0.25 মোল যদি থাকে এটাকে মোলার দ্রবণ বলতে পারবা? পারবা তো মোলা? No, এটাকে মোলার দ্রবণ বলতে পারবা কি? no, sir. জীবনে বলতে পারবে না, কারণ মোলার দ্রবণের সংখ্যা কি? 1 লিটারে 1 মোল থাকতে হবে। তাই এখানে 1 লিটারে কত মোল আছে? 0.25 মোল। এটাকে কিন্তু তুমি মোলার দ্রবণ বলতে পারবে না, তুমি বলবা দ্রবণটার মোলারিটি হলো 2.5। তার মানে মোলারিটির ক্ষেত্রে কত মোল দ্রবীভূত থাকবে সেটা নির্দিষ্ট না, যত মোলে দ্রবীভূত থাকুক সেটাই তার মোলারিটি। যদি মনে করো 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড, এটাকে কি বলতে পারবা মোলার দ্রবণ? এটা পারবা না, কারণ কত? 0.1, 1 নাই। এই জন্য বললাম যত 1 লিটারে যত মোল থাকবে সেটা তার মোলারিটি, আর 1 লিটারে 1 মোল থাকলে কেবল সেটাকে বলা হয় মোলার দ্রবণ। কথা ক্লিয়ার? তো দেখো যেমন 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা কিন্তু দেখো মোলার দ্রবণ, ঠিক কিনা? Yes, sir. আচ্ছা, তাহলে এটা মোলার দ্রবণ, দ্রবণটার মোলারিটি কত? 1 1। ইয়েস, তাহলে দ্রবণটার মোলারিটি হলো 1। কিন্তু উপরের দুটোর মোলারিটি কিন্তু 0.25, 0.1। উপরের দুটো কিন্তু মোলার দ্রবণ না, নিচেরটা মোলার দ্রবণ। কিন্তু উপরের দুটোর মোলারিটি আমি জানি যে একটার মোলারিটি 0.25 আর একটার মোলারিটি 0.1। কি ক্লিয়ার মোলারিটির সাথে মোলার দ্রবণের পার্থক্য? আচ্ছা, তাহলে মনে রাখবা স্থির তাপমাত্রায় কোন দ্রবণের প্রতি লিটারে যত মোল দ্রবীভূত থাকবে সেটাকে বলা হয় মোলারিটি, আর স্থির তাপমাত্রায় কোন দ্রবণের প্রতি লিটারে 1 মোল দ্রবীভূত থাকলে সেটাকে। ওকে, আচ্ছা এখন দেখো তোমাদের আগের প্রশ্নে ফিরে আসি। দ্রবণের মোলারিটির উপর নির্ভরশীল, দ্রবণের মোলারিটি কেন স্থির তাপমাত্রায় বিবেচনা করা হয়? দ্রবণের মোলারিটি কেন স্থির তাপমাত্রায় বিবেচনা করা হয়? কে উত্তর দিবে? ওয়াসি পারবা? স্যার দ্রবীভূত হওয়ার ক্ষমতা বেড়ে যায় তাপমাত্রা বাড়ালে। ওকে, এনিবডি এলস? দেব, নাইম? বেশিরভাগ স্থির তাপমাত্রা করা হয় জন্য। আচ্ছা স্যার ঠিক আছে, তাপমাত্রা বৃদ্ধির হ্যাঁ সাথে বলো। সাথে স্যার পদার্থের পরিধিও বৃদ্ধি পেতে থাকে স্যার। আচ্ছা হ্যাঁ হয়েছে, প্রায় হয়েছে, আরেকটু কারেকশন করে বললে হয়ে যেত। এক লাইনের উত্তর মনে রাখবা, আমরা জানি দ্রবণের আয়তন তার তাপমাত্রার উপর নির্ভরশীল। দ্রবণের আয়তন তাপমাত্রার উপর নির্ভরশীল। যখন আমি তাপমাত্রা বাড়াবো কমাবো তখন কিন্তু দ্রবণের আয়তন হেরফের হবে, আর যখন আয়তন হেরফের হবে তখন দ্রবের ঘনমাত্রারও কিন্তু পরিবর্তন হবে। আর না না স্যার আমরা নেট হয়ে গেছে কেন? স্যার মনে হয় নাই। ওই আমি আসোস আর আসলে দেখে এই কথা বলিস না, রেকর্ড teachers. হইতেছে কথা বলিস না। তো চল আমরা সবাই বের হয়ে যাই। সার্ভার কানেকশন প্রবলেম। তার তো বের হয়ে গেল। এ স্যার তো নাই, আরে মেবি কারেন্ট গেছে। হইতে পারে। আমি এখন পরে দেখতে পাচ্ছি। আদিত্য আমি বুঝতে গেছি। শেষ। আদিত্য স্ক্রিন শেয়ার দে আমাদের পড়া তুই পড়াশো স্ক্রিন শেয়ার রেকর্ড দে। হইতেছে। দোস্ত তোরা কেউ কি সিকিউ করস? না হ্যাঁ করি তো। পড়াশোনা আছে সাই মিথ্যা কথা বলবে না। আর টাইমের পরীক্ষা শেষ। সব শেষ হয়ে গেছে ভাই। পরীক্ষা হলি নাই। সব মানে আমাদের ফোন দেয়া কয় কি এই যে স্যার আসতে। আচ্ছা ছেলেরা বাবার ওয়াইফাইটা একটু চলে গেছিল বুঝছো, ওই যে ইয়ে হয়েছে। ঠিক আছে
হ্যাঁ, ওই ইলেকট্রিসিটি প্রবলেম হয়েছিল তো ওয়াইফাইটা চলে গেছিল। আচ্ছা দেখো বাবা, তাহলে আমরা বললাম কি যে যখনই তুমি দ্রবণের আয়তন পরিবর্তন করবা, মোলারিটি কেন আমরা স্থির তাপমাত্রায় বিবেচনা করতেছি, কারণ যদি আমরা আয়তন চেঞ্জ করে দিই তাহলে যদি তাপমাত্রা চেঞ্জ করি আয়তনের পরিবর্তন হবে। তাপমাত্রা বাড়ালে আয়তন বাড়বে, তাপমাত্রা কমালে আয়তন কমবে। আর যখনই আয়তন বাড়া কমা করবে তখনই কিন্তু দ্রবের ঘনমাত্রা বাড়া কমা হবে। আর দ্রবের ঘনমাত্রা যখন বাড়া কমা হবে তখন অটোমেটিক দ্রবণের ঘনমাত্রাটা পরিবর্তন হবে। এই জন্য যে কোনো দ্রবণের মোলারিটি সবসময় স্থির তাপমাত্রায় বিবেচনা করা হয়। ওকে, সবাই ক্লিয়ার? এখন জি স্যার। আমরা চলে আসি বৃদ্ধি বা হ্রাসের সাথে পুরো দ্রবণের আয়তন বৃদ্ধি বা হ্রাস পায়। হ্রাস হবে, আয়তন কমে গেলে দ্রবের ঘনমাত্রা বেড়ে যাবে। তো যখনই আয়তন কমবে বাড়বে তখনই দ্রবের ঘনমাত্রা বাড়া কমা হবে। আর যখনই দ্রবের ঘনমাত্রা বাড়া কমা হবে অটোমেটিক দ্রবণের ঘনমাত্রাটাও চেঞ্জ হয়ে যাবে। দেখো বিভিন্ন ঘনমাত্রার দ্রবণ প্রস্তুতি। তো দেখো আমরা কিভাবে বিভিন্ন ঘনমাত্রার দ্রবণ প্রস্তুত করব। তুমি যখন ল্যাবে যাবা তখন তোমাকে বিভিন্ন ঘনমাত্রার দ্রবণ প্রস্তুত করতে বলবে, ঠিক আছে? বললো 250 মিলিলিটার 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ প্রস্তুত করো, বা 100 মিলিলিটার 0.1 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণ প্রস্তুত করো, এরকম তোমাকে দ্রবণ প্রস্তুত করতে দিবে। তো তুমি কিভাবে কি করবে আমরা একটু দেখে নিই। তো দেখো তোমার দ্রবণ যখন প্রস্তুত করতে দিবে তোমার সামনে কিন্তু এখন তুমি কিভাবে দ্রবণটা প্রস্তুত করবে এখন আমি তোমাদেরকে দেখাই দিই। তো দেখো মনে করো তুমি ল্যাবে গিয়ে যে বলো তোমাকে যে তুমি আমাকে 250 মিলিলিটার 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ প্রস্তুত করে দেখাও। ঠিক আছে, তো দেখো যে 250 মিলিলিটার লাগবে, প্রথমে লাগবে একটা ভলিউমেট্রিক ফ্লাক্স। এটা কি বলে জানো? এটাকে বলে ভলিউমেট্রিক ফ্লাক্স। ওকে, আর সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH ওজন করার জন্য লিখতি। ওকে, এটা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর লাগবে দ্রাবক। তারপর দ্রাবক হিসাবে এখানে পানি ব্যবহার করব। ওকে, দেখো আমি দ্রবণ প্রস্তুত করতে পারবো। তো আমার কিছু লাগবে না, আমার শুধুমাত্র অবশ্যই 250 মিলিলিটার। ঠিক আছে, তাহলে তোমাকে যদি আমি একটা ভলিউমেট্রিক ফ্লাক্স দিই, তোমাকে একটা ইলেকট্রিক ব্যালেন্স দিই, আর তোমার সামনে যদি পানি দিই, তুমি ইজিলি এই দ্রবণটা প্রস্তুত করে আমাকে দিতে পারবা। ঠিক আছে, তো দেখো এই দ্রবণ প্রস্তুত করার একটা ফর্মুলা আছে। ঠিক আছে, এখন বিষয়টা হলো তুমি পানি পেয়ে গেলে, তুমি সোডিয়াম হাইড্রোক্সাইডে পেয়ে গেলে। এখন কথা হলো যে আমি যদি 0.1 মোলার করতে চাই তাহলে আমাকে 250 মিলিলিটার কত গ্রাম দিতে হবে, তাহলে সেই পরিমাণটা আমার দরকার না? জি স্যার। কথাটা কি বুঝছো? জি স্যার। আমার তো সব আমার একটা জিনিস নাই যে আমি 250 লিটার পানি নিয়ে এর ভিতরে কতটুকু দেব। তো দেখো এইটা করার জন্য একটা সূত্র আছে। ঠিক আছে, দ্রবণের মোলারিটি নির্ণয়ের সূত্র, সেই সূত্রটা তো কাজে লাগবে। তখন দেখো এইটা তোমার প্রয়োগ করতে হবে যে কোনো দ্রবণের মোলারিটি নির্ণয়ের সূত্র ইকুয়াল টু W গুণ 1000 বাই M ইনটু V। এটা হলো মিলিলিটার এককে। ঠিক আছে, তাহলে যে কোনো দ্রবণের ঘনমাত্রা তুমি নির্ণয় করতে পারো
অথবা যে কোনো কি পরিমাণ বস্তু দ্রবীভূত আছে সেটাও তুমি বের করতে পারো। এটা এস এম ভি, এটা মিলিলিটার এককে বাই 1000। তুমি এই দুটো সূত্র প্রয়োগ করে কোন দ্রবণে কি পরিমাণ দ্রবীভূত আছে অথবা ওই দ্রবণটার ঘনমাত্রা তুমি ইজিলি বের করতে পারবা। তো দেখো ডব্লিউটা কি, স্যার এটা হলো, হ্যাঁ বলো। এস দিয়ে কি বোঝায়? এস বলে দিচ্ছি বাবা, ডব্লিউ হলো দ্রবের ভর, এস হলো এস মোলারিটি মোলারিটি। হ্যাঁ ঠিক বলছো, মোলারিটি মানে ঘনমাত্রা বা ঘনমাত্রা, মানে ওই দ্রবণের ঘনমাত্রা কত। আচ্ছা, আর এম আণবিক ভর, কার? দ্রবের আণবিক ভর, ঠিক আছে। আর ভি হলো তোমাকে কত মিলিলিটার দ্রবণ প্রস্তুত করতে বলছে, আমি তোমাকে 250 বলছি, তাহলে এটা হলো দ্রবণের আয়তন, মনে থাকবে। তাহলে ডব্লিউ হলো দ্রবের ভর, এস হলো মোলারিটি বা ঘনমাত্রা, ক্যাপিটাল এম বা বড় এম এটা হলো আণবিক ভর। কার আণবিক ভর? দ্রবের। ঠিক আছে, তাহলে তুমি এই সূত্র অ্যাপ্লাই করে তোমাকে 250 মিলিলিটার 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ প্রস্তুত করতে গেলে কি পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড লাগবে সেটা তোমাকে আগে বের করে আনতে হবে। কথা বুঝছো? তাহলে তুমি এই দ্রবণটা প্রস্তুত করতে গেলে তোমার কি পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড লাগবে আগে বের করে আনতে হবে। তো দেখো আগে আমরা বের করে আনবো। তাহলে আমরা ডব্লিউ ইকুয়াল টু কি লিখতে পারি? এস এম ভি বাই কত? 1000। আমি দেখবো আমার এই 250 মিলিলিটার 0.1 মোলার এই দ্রবণটা প্রস্তুত করতে, সোডিয়াম হাইড্রোক্সাইডের এই দ্রবণটা প্রস্তুত করতে কি পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড লাগবে সেটা বের করতেছি। সেটা হলো কি ডব্লিউ। তাহলে এস কত? 0.1, ওই যে বলে দেওয়া হয়েছে ওখানে 0.1। আর এম কত? 40। আর ভি কত? 250 ডিভাইডেড বাই 1000। দেখো কত গ্রাম আসে, হিসাব করো। ওয়ান গ্রাম, দেখো তো। 1 গ্রাম। আচ্ছা 1 গ্রাম, ওকে। তাহলে তুমি কি করবা? 250 মিলিলিটার পানি নিয়ে তার ভিতরে কি 1 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দিলেই কি হয়ে গেল? 250 মিলিলিটার 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন। ওকে, বুঝছো? আচ্ছা দেখো, এবার দেখো তুমি, এবার আমার বোর্ডের দিকে খেয়াল করো। তো তোমাকে আমি 250 মিলিলিটারের সোডিয়াম হাইড্রোক্সাইড, তোমাকে আমি একটা 250 মিলিলিটারের বোতল সাপ্লাই দিয়েছি, তোমাকে একটা আমি 250 মিলিলিটারের ভলিউমেট্রিক ফ্লাক্স তোমার সাথে দিয়ে দিয়েছি। এবার তোমার যেটা কাজ হবে ওটা মেপে নেওয়ার পর, এটা কি ফানেল, ঠিক আছে। হ্যাঁ, ফানেলের উপরে সোডিয়াম হাইড্রোক্সাইড কত গ্রাম? 1 গ্রাম ঢেলে দিয়ে হালকা একটু পানি যোগ করে দিবা। দিলে কি হবে? আস্তে 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 সোডিয়াম হাইড্রোক্সাইডের 1 গ্রামটা কোথায় চলে আসবে? পাত্রের এখানে চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, এবার হলো কি করব, আমরা 1 গ্রাম ফানেলের সাথে ঢেলে দিলাম। এবার আমরা কি করব? পানি যোগ করব, ঠিক আছে। প্রথমে অল্প একটু পানি যোগ করে নাড়াচাড়া করে নিব, নিয়ে এবার আস্তে আস্তে, 1 মিনিটেরও কম আছে। হ্যাঁ, এবার আস্তে আস্তে পানি ভরতে ভরতে আমরা দেখো এইটুক পর্যন্ত চলে গেলে কি হয়ে যাবে? আবার দ্রবণ প্রস্তুত হয়ে যাবে। এটা কি বলে? এটাকে বলে আপ টু মার্ক, মানে এই পর্যন্ত হলো 250 মিলিলিটার। মনে থাকবে যে দাগটা দেখাইছি না, এই দাগ পর্যন্ত হলো 250, ওর উপরে যাওয়া যাবে না, ঠিক আছে। আর পানির লেয়ারটা এইভাবে থাকবে, পানির লেয়ারটা এইভাবে অবতল আকারে থাকবে, এই যে ঠিক দাগের সাথে এইভাবে থাকলে বুঝবা ঠিক আছে আমার দ্রবণ প্রস্তুত হয়ে গেল। এইভাবে যোগ করতে হবে, ঠিক আছে। লম্বা দাগটা আপ টু মার্ক দাগটা কি ঢেউয়ের নিচে থাকবে, অর্থাৎ পানিটা যখন এইভাবে চলে আসবে তখন আমার হয়ে গেল আমার দ্রবণ প্রস্তুত হয়ে গেল, ঠিক আছে। 250 মিলিলিটার 0.1 প্রস্তুত করে ফেললাম। তাহলে 1 গ্রাম